সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সিরাজউদ্দৌলা বিষয়ক আলোচনার চতুর্থ পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় নাটকের দ্বিতীয় অঙ্কের 3টি দৃশ্য। আমি চেষ্টা করব 3টি দৃশ্য নিয়েই আলোচনা করতে, কিন্তু তার আগে আমি আগের ক্লাসের একটি বিষয় তোমাদের খোলাখুলি বলতে চাই যে ওইখানে দেখো প্রথম দৃশ্য আলোচনার সময় প্রথম দৃশ্যটি ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, যেখানে নবাব বিজয়ীর বেশে যেখানে প্রবেশ করে। সেই দৃশ্যে আলোচনার সময় প্রথম উক্তিটা ছিল ক্লেটনের উক্তির প্রেক্ষিতে সেখানে ওয়ালি খান ছিলেন বাঙালি। এই বাঙালির উক্তি আমি ক্লেটন বলে ভুল করেছিলাম, সেটা তোমাদের আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। তারপরেও আজকে বলছি যে বাঙালি ওয়ালি খানের মধ্যে সাজাত্য বোধ জেগে ওঠে এবং তখন সে বলে যে কোম্পানির টাকার জন্য যুদ্ধ করছি, তা বলে বাঙালি কাপুরুষ নয়। এটা তোমাদের মনে রাখতে হবে যে ওয়ালি খান ওখানে বাঙালি ছিলেন। যাই হোক শিক্ষার্থী বৃন্দ, তোমাদের আমি মূল আলোচনায় ফিরে আসছি। আলোচনায় ফিরে আসার আগে তোমাদের একটু মনে করে দিতে চাই যে প্রথম অঙ্কের 3টি দৃশ্য কি ছিল। ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম জাহাজ, তারপরে ছিল ঘসটি বেগমের বাড়ি। সেখানে আমি ইতিহাসের পরিক্রমাটা তোমাদের বলবার চেষ্টা করেছি। আজকেও তোমাদের এই যে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য আজকে আলোচনা করব, এখানেও কিন্তু ইতিহাসের একটা পরিক্রমা আছে। এর মধ্যে কি ঘটেছে? দ্বিতীয় দৃশ্যে যেটা নবাব সিরাজউদ্দৌলা তার সভাসদ মানে তার মন্ত্রী পরিষদ নিয়ে বসেছেন কেন, আমাকে এই পরিক্রমাটা জানতে হবে। তোমরা মনে করে দেখো, প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে তোমরা দেখতে পেয়েছো যে ক্লাইভ মাদ্রাজ থেকে যাত্রা করছেন এবং সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে। কিলপ্যাট্রিক এসে গেছেন অলরেডি। আবার অ্যাডমিরাল ওয়াটসন একটা নয় 5টা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছেন। কলকাতা যখন অধিকার করেছেন নবাব এই খবরটি শুনে, আর এই খবর শোনার পরে তারা একদম উন্মাদের মতো, পাগলের মতো ছুটে এসছেন। অ্যাডমিরাল ওয়াটসন কিন্তু ক্লাইভকে পছন্দ করেন না, তারপরেও দেশের প্রয়োজনে, দেশমাতৃকার প্রয়োজনে, তাদের ইংরেজদের প্রাধান্য রাখার জন্য তিনি কিন্তু ক্লাইভকে সহায়তা করছেন। যাই হোক, যখন এসে পৌঁছে গেছেন তখন কিন্তু আমরা সেই দৃশ্যে দেখেছি ইংরেজরা উল্লাস প্রকাশ করছে। তখন তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছিল, মনে আছে কিনা? তাহলে দেখো এই মুহূর্তে নবাব সিরাজউদ্দৌলা তোমরা দেখো এই ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে কলকাতার নাম দিয়েছিলেন আলীনগর এবং বলেছিলেন আজ থেকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম কাকে? সেনাধ্যক্ষ মানিকচাঁদকে। মানিকচাঁদ ওই যুদ্ধের সেনাপতিও ছিলেন, সেজন্য তিনি মানিকচাঁদকে কিন্তু মানে এই দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন। কিন্তু মানিকচাঁদ কি করলেন? মানিকচাঁদ যখন শুনলেন যে ক্লাইভ চলে আসছে, অ্যাডমিরাল ওয়াটসন যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে, তারপরে এদিকে কিলপ্যাট্রিক তো এসেই গেছে, তখন তিনি কি করলেন? বিশ্বাসঘাতকতা করলেন। কি বিশ্বাসঘাতকতা করলেন? তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। নবাব যে তাকে এত বড় সম্মানটা দিলেন, এত বড় দায়িত্বটা দিলেন, তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে যুদ্ধের ভান করে, যুদ্ধের অ্যাক্টিং করে সে পালিয়ে গেল ইংরেজদের সাথে আটাক করে, এবং সহজেই ইংরেজরা কিন্তু কলকাতাটা দখল করে ফেলল। এতে করে নবাব পড়লেন বিপদে। তিনি কি করলেন? তিনি 1757 সালের 9 ফেব্রুয়ারি তিনি আলীনগর মানে সন্ধি করলেন। সেটা হলো, সন্ধিটার নাম হচ্ছে মানে আলীনগর সন্ধি। শিক্ষার্থীবৃন্দ, আলীনগরের সন্ধি মানে চুক্তি করলেন। এই চুক্তি তিনি বাধ্য হয়ে করলেন। তোমরা জানো কলকাতা নগরী মানে অনেক আগে ইংরেজদের দখলে চলে যায়, কিন্তু এই কলকাতা নগরী নবাবের দখলে ছিল না। সেটা তিনি করেছিলেন, কিন্তু মানিকচাঁদের জন্য রাখতে পারলেন না। শেষে নবাব যখন আলীনগরের সন্ধি করলেন, ইংরেজ প্রতিনিধি ছিলেন রবার্ট ক্লাইভ এবং তিনি নিজে। এই সন্ধির শর্ত কি ছিল? একটি শর্তে তারা রাজি হয়েছে। একটি শর্ত ছিল যে নবাবের এটা জোর দাবি ছিল যে আপনারা এখানে দুর্গ করে ক্যান্টনমেন্টের মতো এখানে প্রশিক্ষণ, সৈন্যদের সেনা প্রশিক্ষণ এগুলো দিতে পারবেন না, অস্ত্র আমদানি করতে পারবেন না। এই একটি শর্তে তারা রাজি হয়েছিল। কিন্তু বাকি শর্তগুলো ছিল তারা টাকশাল স্থাপন করতে পারবে, তারা বিনা শুল্কে তাদের
পণ্য বাংলা, বিহার, উড়িষ্যার সব জায়গায় তারা মানে এটা মানে ইয়ে করতে নিয়ে আনা নেওয়া করতে পারবে। তারপরে আরেকটি শর্ত ছিল, তারা সুযোগ সন্ধানী তো বলছিলেন যে এই যে কলকাতা নগর দখল করার জন্য বা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করার জন্য ইংরেজরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই ক্ষতিগ্রস্ত ইংরেজদের ক্ষতিপূরণ দিতে হবে। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু রাজি হয়ে এই সন্ধি করলেন। এবার দেখো ইংরেজরা তাদের ক্ষমতা গোছাচ্ছেন, বিশেষ করে ক্লাইভ কিন্তু আলীনগরের সন্ধি করলেন। এদিকে ক্লাইভ আরেকটি কাজ করলেন, দুটি বড় বড় কাজ করলেন। একটি হচ্ছে যে তিনি ফরাসিদের এদেশ থেকে উৎখাত করলেন। তোমরা জানো ফরাসিরা, আমি আগের আলোচনায় বলেছি, ফরাসিরা কিন্তু চণ্ডীনগর এবং পণ্ডিচেরি এই দুটা তাদের দখলে ছিল। পণ্ডিচেরি আর হলো চন্দননগর। এই চন্দননগরে তারা কি করেছিল, বিশাল ঘাঁটি ছিল। এই চন্দননগর থেকে ফরাসিদের তিনি উৎখাত করলেন। যখন এর মধ্যে দুটি ঘটনা আছে, আন্তর্জাতিক একটা ব্যাপার আছে। পৃথিবীব্যাপী 1757 দিকে তোমরা দেখবে যে 7 ইয়ার্স ওয়ার নামের একটা যুদ্ধ হয়, মানে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয় ইউরোপে। সেই যুদ্ধটার নাম ছিল ইঙ্গো ফরাসি যুদ্ধ এবং সেটার নামই 7 ইয়ার্স ওয়ার। এই যুদ্ধে ফরাসিদের সাথে ইংরেজদের যুদ্ধ হয়, মানে ইংল্যান্ডের ওদের যুদ্ধ হয় এবং সে যুদ্ধে তারা পরে জয়লাভ করে, সেটা পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে। কিন্তু তারাও কিন্তু তখন সিরাজকে পছন্দ করতো না। সিরাজউদ্দৌলা যেহেতু ফরাসিদের সমর্থক ছিল মনে মনে, সেই জন্য ইংরেজরা তাদের পছন্দ করতো না। সেজন্য কিন্তু ক্লাইভ আরও উঠে পড়ে লেগেছিল। এটা ছিল আন্তর্জাতিক চাপ এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে মিশে এটাকে আরও বেগবান করেছে ক্লাইভ এবং এই সুযোগটা সে নিয়েছে। কিন্তু ফরাসিরা যখন চলে যায়, দেশ ছেড়ে বিতাড়িত হয়ে যখন চলে যায়, তখন কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে সতর্ক করে দিয়েছিল যে আপনার এই মির্জাফর ঘসেটিরা ক্লাইভের সঙ্গে মিলে আপনাকে কিন্তু মেরে ফেলতে চায়। কিন্তু সিরাজউদ্দৌলা সবসময় সততায় বিশ্বাসী, তারুণ্যের শক্তিতে জয়ী হতে চায়। তিনি সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য, সবার মধ্যে শুভ বুদ্ধির যেন উদয় হয়, এই চেতনাকে উদ্রেক করার জন্য নবাব সিরাজউদ্দৌলা এখন কি করলেন, এই আমরা যেটা দেখব দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে, তিনি দরবারে সবাইকে আমন্ত্রণ জানালেন কথা বলার জন্য। আমরা দ্বিতীয় অঙ্কে তাহলে বুঝতে পারলাম যে প্রথম দৃশ্যে নবাব কেন দরবার ডেকেছেন। তিনি দরবার ডেকে যেটা বলতে চাচ্ছেন, একজন ব্যক্তি এখানে প্রবেশ করে, উৎপীড়িত ব্যক্তি, তিনি ইংরেজ কুঠিয়ালদের অত্যাচারে অতিষ্ঠ। তিনি লবণ বিক্রি করেননি বলে তাকে অত্যাচার করা হয়েছে। তারা কিন্তু মনে রাখতে হবে, এই জন্য বাঙালি উৎপীড়ন বেড়ে দিয়েছে। তারা আন্তর্জাতিকভাবে সাহস পাচ্ছে, দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে তারা মিশে গেছে, এখন তারা বাঙালি উৎপীড়ন বেড়ে দিয়েছে। সিরাজকে একটা বিপদে ফেলে একটা যুদ্ধ ঘোষণা করে এখানে তারা রাজ্য দখল করতে চায়। সেই সূত্র অনুসারেই তারা কিন্তু সিরাজের পিছে লেগেছে। এখন সিরাজ কি করবে, একজন দেশপ্রেমিক নেতা, একজন দেশপ্রেমিক নেতা যিনি দেশের মানুষকে ভালোবাসেন, যিনি দেশের মানুষের কল্যাণ চান, তিনি ওই ব্যক্তির দুঃখে দুঃখী হয়ে, ওই ব্যক্তির এই নির্যাতনের কাহিনী শুনে তিনি এই পরিষদে সবাইকে ডেকেছেন। ডেকে তিনি বলছেন, আমি তো আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থী, যে আমার রাজ্যে আজকে এই হচ্ছে, বাঙালি অত্যাচার হচ্ছে, বাঙালিদের নিধন করার জন্য প্রচেষ্টা চলছে, আর আমি জানি না। তা এই জন্য সিরাজ প্রথমেই বলছে যে আজকে দরবারে কয়েকটি জরুরি বিষয়ের মীমাংসার জন্য আমি সবাইকে ডেকেছি। তখন কিন্তু জগৎ শেঠ, রাজবল্লভ ওরা কিন্তু প্রতিবাদ করে, বলে যে দরবারে তো কখনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি। নবাবও উত্তর দিয়েছেন যে আমি জরুরি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে আমি তো জানতাম না, সমস্যার সম্মুখীন হয়েছি বলেই আমি সেটা সমাধানের জন্য, সেটা মীমাংসা করার জন্য আপনাদের ডেকেছি। যাই হোক, এরকম করে দৃশ্যটি শুরু হয়। উৎপীড়িত ব্যক্তিকে ডেকে আনা হয়, দুর্লভ অস্ত্র উত্তোলন করে, নবাব তাকে বলে যে রাখো। যাই হোক, তারপরে সেই লোকের কাছে সব ঘটনা শোনে, কিন্তু তার আগে নবাবের নিজের প্রতি নিজের যে তা মানে কষ্ট, যে আমি বাংলার রাজা, আমি নবাব, আমি সাধারণ প্রজাদের কিছুই করতে পারলাম না, সেজন্য সে বলছে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সে পরিষদের সামনে, মন্ত্রী পরিষদের সামনে সে নিজেকে এভাবে তুলে ধরছেন। দেখো, একজন বীর, একজন দেশপ্রেমিক নেতা, যিনি, তার মধ্যে ট্র্যাজেডির বীজ আছে, তিনি এত কিছু জানার পরেও তার মন্ত্রী পরিষদকে, তার সভাসদকে, তার যে কাছে মানুষগুলোকে, যারা কিনা আলীবর্দীর বিশ্বাসভাজন ছিলেন,
আস্থাভাজন ছিলেন তাদের প্রতি পুনরায় বিশ্বাস স্থাপনের জন্য, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই দরবার ডেকে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। বলছে, আজ আমি সেই অপরাধের জন্য আপনাদের কাছে বিচার প্রার্থী যে আমার রাজ্যে এরকম কি হচ্ছে, অত্যাচার চলছে বাঙালিদের উপর। তারপর বলছে, আমার রাজত্বের হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে, আর আমি জানি না, আমি তার খবর জানি না। এই যে নিজের অসহায়ত্বের কথা, নিজের সীমাবদ্ধতার কথা তিনি অকপটে স্বীকার করছেন, এবং পক্ষান্তরে তিনি তার সভাসদকে, তিনি তার সিপাহসালার মন্ত্রী পরিষদকে কিন্তু এই ব্যাপারে সত্যিকার অর্থে পরোক্ষভাবে তাদেরকেই দায়ী করছেন। এবং সেটা যখন একটা জিনিস মনে রেখো যে সেটা চরমে উঠছে, নবাবের এই আত্ম অনুশোচনা যখন চরমে উঠেছে, তখন কিন্তু নবাব খুব বিরক্ত হয়ে যে ইংরেজের একজন প্রতিনিধি আলীনগরের সন্ধি অনুসারে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, আলীনগরের সন্ধি তো অনেক বড় একটা চুক্তিতে এত ছোট হয় না, আমি ভাইটালগুলো বলেছি। দেখো ওখানে চুক্তিতে কিন্তু নবাবের দরবারে কিন্তু ওয়াটসনের প্রবেশ ছিল, একমাত্র প্রতিনিধি ছিল ইংরেজদের প্রতিনিধি ওয়াটসন আলীনগরের সন্ধি অনুসারে। আর এখানে যে দৃশ্যে কে কে থাকবে আমি লিখিনি, কিন্তু তোমরা জানো জগৎ শেঠ, রায়দুর্লভ, তারপরে হচ্ছে এই নবাব সিরাজউদ্দৌলা, উৎপীড়িত ব্যক্তি, এরাই থাকবে। তো সেই জন্য আমি এখানে লিখিনি, কিন্তু সে ওয়াটসকে এখন জিজ্ঞেস করবে আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য দায়ী কে। ওয়াটসকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিবে যে কে দায়ী আপনি বলেন। তখন বলে কি, কৈফিয়ত দাও আমার নিরীহ প্রজাদের উপর এই জুলুম কেন, কেন আপনারা আমাদের এই প্রজাদের উপর জুলুম করছেন, যারা নিরীহ, যারা অসহায়, যারা খেটে খায়, এই মজলুম এই সমাজের উপর কেন আপনারা এত অত্যাচার করছেন। তখন কিন্তু ওয়াটস বলে, আমরা এটা কিভাবে জানবো, আপনি আমাদের অপমান করছেন এই পরিষদে ডেকে এনে, ইত্যাদি ইত্যাদি। তিনি তাকে এভাবে তুলে ধরছেন। যখন এভাবে তুলে ধরছেন তখন কিন্তু রাজবল্লভ বলে যে বাবা, নবাবের মানে প্রশংসা না করে পারা যায় না বুদ্ধির, মানে টিচ করছে নবাবকে। তাদের টিচ করার কারণটা বুঝেছো, তারা কিন্তু অনেকটা গুছিয়ে এসেছে, এই জন্যই তারা সাহস পাচ্ছে। তারপরে বলছে, নবাবের কাছে, জগৎ শেঠ বলেই ফেলছে, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই। মানে তারা এটাকে অপমান মনে করছে। জগৎ শেঠ বলছে যে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই, আপনি এত বড় দরবারের সামনে এভাবে আমাদেরকে অপমান করছেন। নবাব নিজের বিরুদ্ধে নিজের অপরাধের কথা বললেও এটা তো পক্ষান্তরে আসলে তাদেরকেই মিন করছে, এটা তো তাদের বুঝতে আর বাকি নাই, সেজন্য তারা এটা বলছে। তখন সিরাজ বলে, আপনারাও তো সবাই যে কোনো মূল্যে নবাবের মর্যাদা বিক্রি করে দিতে চান, এই তো আপনারাও তো আমার সম্মান দেখছেন না, আপনারাও তো আমার মর্যাদা দেখছেন না, আপনারা নিজেদের মর্যাদা নিয়ে ব্যস্ত, অথচ আমার রাজ্যে চলছে জুলুম, অত্যাচার, এইটুকুই বলছে। তারপরে আমরা দেখছি এরপরে দরবারের এই মানে আচরণিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, যে মির্জাফর কিন্তু কৌশলে নবাবকে বলে যে তার এই আচরণে সে খুশি হতে পারছেন না। তো একটা সময় বলে যে আমাদের বিরুদ্ধে নবাব ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন, এই তো। তখন কিন্তু নবাব সিরাজউদ্দৌলা তার আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন যে নবাবে এরকম দরবারে এরকম আচরণ করা কি বিধেয়। মোহনলাল কিন্তু মানে খুব বিরক্ত হচ্ছেন। তারপরে তরবারি উত্তোলনী করে ফেললেন মোহনলাল, নবাবের ইশারায় তরবারিটা সে আবার কি করলো, খাপে পুড়ে দিল। কিন্তু এই যে মোহনলালের যে মানে তরবারি উত্তোলন করা, এটাকে কেউই ভালো চোখে দেখলেন না, অধ্যতপনা মনে করলেন, কিন্তু সেটা মনেই গোপন রাখলেন। রেখে তারপরে কি বললেন, নবাবই বললেন যে আমি চাই না আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, আমি সেটা করব না। এই আমার সাথে অধ্যতপনার শাস্তি মির্জাফর তো জানে, সেটা বলে ফেলার পরেও তিনি বলছেন যে না, আমি চাই না অসংখ্য ভুল বোঝাবুঝি হোক, অসংখ্য ভুল বোঝাবুঝির মধ্যে আমাদের সম্পর্কটা ভালো হবে না, দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এটা শুভকর হবে না। সেই জন্য তিনি কিন্তু আবার কিন্তু সেটাকে কি করলেন, প্রশমিত করলেন, তার উত্তেজনাকে প্রশমিত করে তিনি বললেন, শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে। এটা কিন্তু বললেন যে আমার শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে এই অসংখ্য ভুল বোঝাবুঝির মধ্য থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে সিরাজ এটাও আকুল আবেদন জানালেন যে ওই একটি পথ, সিপাহসালার যখন তার সাথে কথা বলছিলেন সেই এক প্রসঙ্গে বলছিলেন, ওই একটি পথ সিপাহসালার, দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ, জানতে চাই আপনারা আমার সহযাত্রী হবেন কিনা। আকুল আবেদন একজন দেশপ্রেমিক নেতার। তখন কিন্তু মির্জাফর খুব ট্যাক্টফুলি বলে যে দেশের স্বার্থের জন্য নিজের স্বার্থ তুচ্ছ করে নবাবের আজ্ঞাবহ হয়ে থাকব।
এটা কিন্তু তখন সে বলে। তার মানে কি, দেশের স্বার্থকে বড় করে নিজের স্বার্থকে তুচ্ছ করে সে নবাবের আজ্ঞাবহ, মানে নবাবের সে আদেশ মেনে চলবে। চিন্তা করো, কিন্তু নবাব কিন্তু আশ্বস্ত হতে পারলেন না। সেজন্য তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে কোরআন শরীফ ইশারাতে কোরআন শরীফ নিয়ে আসা হলো। মির্জাফর কিন্তু কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। তারপরে মানে মোহনলাল না, রায়দুল্লভ, তারপরে হচ্ছে উমিচাঁদ, সবাই কিন্তু যে যার ধর্ম মধ্যে, কেউ তামা তুলসী গঙ্গা জল, কেউ ঈশ্বরের নামে প্রতিবাদ মানে মানে কি বললেন, প্রার্থনা করলেন যে আমরা নবাবের দাস হয়ে থাকবো, নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো। চিন্তা করো, ধর্মগ্রন্থ চেয়ে নবাব তাহলে কিভাবে অবিশ্বাস করবে এদেরকে? কিছুতেই তো আর অবিশ্বাসের কিছু রাখেনি, নবাবও রাখেনি, তারাও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিন্তু তারা তো তারপরে ষড়যন্ত্র করেছে। এর মধ্যে নবাব আরেকটি কাজ করেন, তিনি কিন্তু এই ওয়াটসকে কিন্তু বলেন যে আমার নিষেধ অগ্রাহ্য করে আলীনগরের সন্ধি চুক্তি অমান্য করে তোমরা চন্দননগর ধ্বংস করেছো। কার মাধ্যমে? নন্দকুমারের মাধ্যমে। তোমরা ইতিহাসে দেখে নিও, নন্দকুমার কিন্তু এই ক্লাইভকে সহায়তা করেছিল বলেই কিন্তু এই প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন, এই ঔপনিবেশিক শাসনে ভারত উপমহাদেশে প্রচলিত হয়। প্রায় 200 বছর আমরা কিন্তু পরাধীন থেকেছি। এই চন্দননগর কিন্তু তার একটা মানে বড় কারণ ফরাসিদের উৎখাত করতে সাহায্য করেছে নন্দকুমার। এই নন্দকুমারকেই ব্রিটিশ সরকার ওয়ারেন হেস্টিংসের সময় 1775 সালের 5ই আগস্ট ফাঁসি দিয়েছে। সারা ভারতবাসী সেই ফাঁসি দেখেছে, রাস্তার মধ্যে গাছের সাথে ঝুলিয়ে। সেই কি মর্মান্তিক মৃত্যু! তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমি কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি। তো ওয়াটসকে কিন্তু এই কথাটা বলে দেয় যে ক্লাইভকে গিয়ে বলো, তোমরা আমার নিষেধ অমান্য করে আমার ইচ্ছার বিরুদ্ধে আলীনগরের সন্ধির চুক্তি ভঙ্গ করে তোমরা কিন্তু কি করেছো, তোমরা চন্দননগর ধ্বংস করেছো। তোমরা কি করেছো, তোমরা মানিকচাঁদকে ঘুষ দিয়ে তোমরা কিন্তু কলকাতা দখল করেছো। এর শাস্তি তোমাদের পেতেই হবে। এই বলে আমি তোমাদেরকে বন্দি করতে পারতাম, কিন্তু বন্দি করলাম না, তুমি বেরিয়ে যাও। এইভাবে ওয়াটসকে, ইংরেজ প্রতিনিধিকে সে বিদায় দেয়, দিয়ে এখানে দৃশ্যান্তর ঘটে। আমরা এবার দেখব দ্বিতীয় দৃশ্যে মির্জাফর কি করছে। মির্জাফর কিন্তু ষড়যন্ত্রের হাতকে প্রসারিত করার জন্য তার গৃহে সভা বসিয়েছে, মন্ত্রণা সভা বসিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই দৃশ্যটি দেখার আগে ইতিহাসের যে গ্যাপটা, ইতিহাসের যে যোগসূত্রটা, সেটা তোমাদের জানতে হবে। যেমন এই দৃশ্যটি দেখার আগে যে ঘটনাটা ঘটবে আমি বলে দিচ্ছি। সেটা হলো যে শওকত জঙ্গকে তোমরা সেই প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে ঘসেটি বেগমকে যখন নবাব সিরাজউদ্দৌলা নজরবন্দি করে নিয়ে যান তার প্রাসাদে, তখন কিন্তু মোহনলালকে দায়িত্ব দিয়ে আবার বলেছিল যে, রাজবল্লভকেও বলেছিল যে আপনাকেও তার সাথে যেতে হতে পারে, কারণ শওকত জঙ্গ বিদ্রোহী হয়ে উঠেছে, তাকে আমি দমন করবই। শওকত জঙ্গ পূর্ণিয়ার নবাব, তার বাবার সূত্রে সে পূর্ণিয়ার নবাব, আর তার বাবা ছিল পূর্ণিয়ার ভূতপূর্ব নবাব। আর এই ছেলেকে লালন পালন করে ঘসেটি বেগম পালক পুত্রের মাধ্যমে এখানে ক্ষমতায় বসতে চেয়েছিল। কিন্তু সিরাজউদ্দৌলা তাকে যখন দমন করে বা হত্যা করে ফেলে, তখন কিন্তু মির্জাফরের পথটা পরিষ্কার হয়ে যায়। মির্জাফর এই জন্য কী করেছে, তার বাড়িতে, মির্জাফরের বাড়িতে কি করেছে, এইখানে তিনি সবাইকে ডেকেছেন। এখানে আছে হলো জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রাইসুলজাহান, প্রহরী টহরী ইত্যাদি আছে। এখন এখানে মির্জাফরের বক্তব্য কি? মির্জাফর তো দেখতে পাচ্ছে তার যে এতদিনের স্বপ্ন, সেই অভিব্যক্তিটা সে প্রথমেই প্রকাশ করে ফেলছে। এবং এই অভিব্যক্তিটা প্রকাশ করছে কেন? তার পথ পরিষ্কার। এদিকে দেখছে ফরাসিরা চন্দননগর ধ্বংস করেছে, ওদিকে মানে ফরাসিরা উৎখাতই হয়ে গেছে প্রায়, কারণ ব্রিটিশ সরকার তখন ফরাসিদেরকে দেখতে পারতো না, আর নবাব সেজন্য চক্ষুশূল হয়েছে। এই নবাবকে তারা মানে সরাতে চায়, এটা একটা আন্তর্জাতিক চাপ। আবার দেশীয় ষড়যন্ত্রের সাথে মিলে গেছে, মির্জাফরকে ক্ষমতায় বসাতে চায় ক্লাইভ নবাবকে পছন্দ করে না। তাহলে আবার চন্দননগর মানিকচাঁদকে দিয়ে আবার কলকাতা দখল করেছে। তার মানে সমস্ত দিক থেকে মির্জাফরের এখন সুবর্ণ সময়। তাই সে বলছে, প্রথমেই বলছে, আকাঙ্ক্ষার অধিকারের লাভা টকবক করে ফুটে উঠেছে ঘৃণার বিদ্বেষের অসহ্য তাপে, এবার আমি আঘাত হানবই। এই যে
অভিব্যক্তি প্রকাশ করে ফেললো, এবার আমি আঘাত হানবই। তার মানে তার আকাঙ্ক্ষার অধিকারের লাভা টকবক করে ফুটে উঠেছে, মানে কি সমস্ত কিছু সে গুছিয়ে এনেছে এবং সেটা এতটাই এখন তীব্রতা লাভ করেছে যে সে আঘাত হানবে, তার আঘাত হানার মতো পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সব দিক তার জন্য এখন খোলা। এরপরে আমরা দেখি কথোপকথন এগিয়ে চলছে, যেহেতু নবাব, তরুণ নবাব কিন্তু বসে নেই, সে কিন্তু শওকতজঙ্গকে দমন করেছে, তারপরে চন্দননগর ধ্বংস করার জন্য, আলীনগরের সন্ধির চুক্তি ভঙ্গ করার জন্য ওয়াটসকে হুঁশিয়ারি দিয়েছে, তারপরে মানিক চাঁদকে কিন্তু 10 লক্ষ টাকার মুক্তিপণ চেয়েছে বা করেছে, তাকে শাস্তি দিয়েছে যে কলকাতা তার জন্য বেদখল হয়ে গেল, এইসব কারণে মানিক চাঁদকে সে শাস্তি দিয়েছে। এগুলোর জন্য আবার তারা, সাধারণত যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু দুর্বল প্রকৃতির হয়, তারা কিন্তু এটা নিয়ে কি করছে, আবার তারা চিন্তাও করছে। তাই বলছে, তারপর রাজবল্লভ বলছে, সেদিন দেখেছেন ওই যে আমরা শেষ দৃশ্যে যেটা দেখলাম নবাবের দরবারে, সেটা মানে বলল যে নবাবের দরবারে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে যে নবাবের দরবারে মানে কি বলে মোহনলাল যে তরবারি উত্তোলন করেছিল, এটাকে তারা উদ্ধত মনে করেছে। তাই বলছে আমার চোখে কিয়ামতের ছবি ফুটে উঠলো, রাজবল্লভ বলছে, মানে এই অধ্যতপনা একটা সামান্য সিপাই এটা। মির্জাফর বলছে আমাদের কারোই অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, কারণ নবাব তো এদিকে মানে মানিক চাঁদকে শাস্তি দিয়েছে, শওকতজঙ্গকে দমন করেছে, তাহলে যে কোনো মুহূর্তে নবাব কিন্তু আমাদেরও শাস্তি দিতে পারে, এরকম আশঙ্কাও তার মধ্যে হচ্ছে। এবং ইংরেজরাও কিন্তু একটু আতঙ্কিত, কারণ নবাব তো থেমে নেই, নবাব তার বীরত্ব, সাহস, ট্র্যাজেডির নায়ক, দেখো সে কিন্তু বিশ্বাসের জায়গায় ভুল করছে, বারবার বিশ্বাসের জায়গায় ভুল করছে। তিনি আলিবর্দীর আস্থাভাজনদের কাছে, তাদের কাছে আবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছে, আকুতি জানাচ্ছে, এবং তিনি কিন্তু সংঘবদ্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু ভাগ্য তাকে সহায়তা করছে না, এই ষড়যন্ত্র তাকে সহায়তা করছে না, কিন্তু বিশ্বাসের জন্য তার শুধু এই পরাজয় ঘটছে। এটি কিন্তু মনে রাখতে হবে, এটা ট্র্যাজেডির নায়কের বৈশিষ্ট্য। তাই বলছে মির্জাফর বলছে আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি। জগৎ শেঠ আবার আলোচনায় বলছে, এখানে আবার আলোচনা হয়, এরা ভয় পায়, আবার আলোচনা করে, আলোচনা চালিয়ে নিয়ে যাচ্ছে যে নবাব তো মির্জাফর কিন্তু কথা পাকাপাকি করে নিতে চাচ্ছে, যে হাতে কলমে আমরা পাকাপাকি করে নিই, কারণ আমি যদি মানে নবাব হই তাহলে আপনারা কে কি হবেন, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তখন কিন্তু একটা প্রসঙ্গে জগৎ শেঠ বলে যে, জগৎ শেঠ এই কথাটা বলার আগেই আরও কথা আছে, সেখানে এরকম প্রসঙ্গ আসে যে রাজবল্লভ এরা বলে যে ওরা তো ইংরেজরা তো কেন আপনাকে বসাবে, এখানে নিশ্চয়ই একটা টাকা পয়সার ফ্যাক্টর আছে, কত টাকা চায়। তখন কিন্তু রাজবল্লভ বলে আমি যতটা শুনেছি 2 কোটি টাকা হবে। তখন কিন্তু আবার এরা বলে 2 কোটি টাকা তো নবাবের কোষে নাই, যখন মির্জাফর নবাব হবে তখন 2 কোটি টাকা সে কোম্পানিকে কিভাবে দিবে, এরকম আলোচনা হচ্ছে। মির্জাফর জগৎ শেঠ আবার বলছে আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও তো 1 কোটি টাকা হবে না, এইসব নিয়ে মানে আলোচনা চলছে। এই মুহূর্তে কিন্তু গুপ্তচর রাইসুল জুহালা নারায়ণ সিং তিনি কিন্তু নবাবের গুপ্তচর, তিনি প্রবেশ করে উমিচাঁদের চিঠি নিয়ে। উমিচাঁদের চিঠি নিয়ে যখন প্রবেশ করে তখন কিন্তু উমিচাঁদের চিঠিটা সবার হাত ঘুরে চলে যায় মির্জাফরের হাতে। মির্জাফর চিঠিটা পড়ে কিন্তু কিছু বলে না, কারণ তার ভয় হচ্ছে যে চারিদিকে নবাবের গুপ্তচরেরা যেভাবে উৎপেতে আছে, যে কোনো সময় তার একটা বিপদ হতে পারে, সে মানে খুব মানে সন্দেহের চোখেই দেখছে বিষয়গুলোকে। এর মুহূর্তে রাজবল্লভ, জগৎ শেঠ এদের কথার মধ্যে দিয়ে রাইসুল জুহালা খুব বিরক্ত হয় যে না, আমি তো গুপ্তচরের কাজ করি, দায়িত্ব নেই, যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করি। তারপর যাই হোক রাজবল্লভের সাথে রাইসের সেটা একটা মিটমাট হয়ে যায়, জগৎ শেঠের সাথেও সেটা একটা মিটমাট হয়ে যায়। কিন্তু দৃশ্য কথা এভাবে এগিয়ে চলে। মির্জাফর বলে যে না, তাহলে আমরা এখন যতই হোক আমরা তো এগিয়ে গেছি, টাকার জন্য চিন্তা করা যাবে না। এবং শেষ পর্যন্ত সে আরেকটি কথা বলে এই নাটকের এই দৃশ্যের শেষে, সেটি আমরা এখন দেখব কথাটি কি। যেটি বলছিলাম যে উমিচাঁদকে কিন্তু মির্জাফর আর বেশি ঝামেলা করলো না, একটা সাংকেতিক মোহর দিয়ে বলে দিল কোথায় কি হবে, একটু ওটা দিলেই বুঝবে উমিচাঁদ, এটা বলে ছেড়ে দিল, কারণ সে তো সিরাজের গুপ্তচরের ভয়ে আছে। তো কথা যেভাবে এগিয়ে চলছিল, যেটা আমি আগে বলছিলাম, কথাটা এগিয়ে যাচ্ছে পয়সা মানে টাকা পয়সা নিয়ে, যে কত টাকা চাইতে পারে এগুলো নিয়ে আর চলতে চায়। আবার কিন্তু এখানে মির্জাফরও কিন্তু আবার জিজ্ঞেস করেছে তার পারিষদকে, রাজবল্লভ
জগৎ শেঠেদেরকে যে মানে তারা আসলে কি এটা কতটা বিশ্বাস করা যায়, ইংরেজদেরকে বিশ্বাস করা যায় কি না। তখন কিন্তু ওরা বলছে, ওরা তো রাজবল্লভ বলছে ওরা তো বেনিয়ার জাত, পয়সা ছাড়া কিছু বোঝে না। তাহলে পয়সাটা আমি যতটুকু শুনেছি রাজবল্লভ বলছে যে 2 কোটির উপরে, যেটা আমি বলছিলাম একটু আগে। তো তখন কিন্তু সবাই বলে যে এত টাকা তো নবাবের কোষে নাই, এটা সেটা। তখন কিন্তু মির্জাফর বলে যে না, আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, এটা আর পেছানো যাবে না। এবং শেষ পর্যন্ত সে নিজের অভিব্যক্তির কথা বলে, স্পষ্ট করে মির্জাফর চরিত্রকে এখানে বোঝা যায়। দেখো, ঘুমন্ত শক্তি, ঘুমন্ত স্বপ্ন সে এখানে প্রকাশ করে দেয়। বলছে, নবাব আলীবর্দীর আমলে, উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে ওই একটি কথাই ভেবেছি, একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে বসতে পারতাম। এই যে কথাটা, এই কথাটার মধ্য দিয়েই বোঝা যায় মির্জাফরের স্বপ্ন আজকে বাস্তবায়নের পথে। মির্জাফর দেখছে তার পথে কোনো কাঁটা নেই। শওকত জঙ্গকে সিরাজউদ্দৌলা দমন করেছে, ফরাসিরা চলে গেছে, ইংরেজরা তাকে প্রভূত সাহায্য করবে, যেহেতু তারা সিরাজকে পছন্দ করে না, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটিই সুযোগ আঘাত হানার। এবং প্রথমে যেটা বলেছে, এই অঙ্কের প্রথম দ্বিতীয় দৃশ্যের প্রথমে যেটা বলেছে যে এবার আমি আঘাত হানবই, এবং শেষে বলছে যে একবারও যদি মাথা উঁচু করে ওই মসনদে বসতে পারতাম। এই হচ্ছে মির্জাফর। আমরা দেখব এটিকে আরও বেশি চুক্তিবদ্ধ করার জন্য, মানে ইংরেজদের সাথে, এটা তো সে দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে সে বসেছে। এরপর আমরা দেখব মিরনের আবাসে কিভাবে ষড়যন্ত্রকারীরা ক্লাইভের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করে এবং বাংলার স্বাধীনতাকে বিক্রি করে দেয়। শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। এই দৃশ্যটি বাংলার রাজনৈতিক ইতিহাসের পাতায় একদম স্বর্ণাক্ষরে লেখার মতো একটি দৃশ্য, যে দৃশ্যে বাংলাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই দৃশ্যটা সংগঠিত হচ্ছে মিরনের গৃহে। মিরন তো সবসময় মদ্য ভোগবিলাসে মত্ত থাকে, নর্তকী দ্বারা পরিবেষ্টিত থাকে। তার গৃহকেই নির্বাচন করা হয়েছে। নবাবের গুপ্তচরেরা যেন বুঝতে না পারে, সেজন্য এই গৃহকে নির্বাচন করা হয়েছে। মিরন সেটা কাকে বলে? প্রথমে এটা রায়দুর্লভকে ব্যক্ত করে। রায়দুর্লভ পরিচারিকা রায়দুর্লভকে নিয়ে ঢোকে। রায়দুর্লভ জানতে পেরেছে যে এখানে মন্ত্রণা সভা বসেছে। রায়দুর্লভ অল্প সময়ের মধ্যে আসে, এসে বলে এখানে কেন, এটা সেটা। তখন মিরন বলে যে আমি তো সবসময় এই নর্তকী নিয়ে থাকি, এটা কেউ বুঝতে পারবে না, সেজন্যই আমি এখানে মন্ত্রণা সভার আয়োজন করেছি। আচ্ছা, ঠিক আছে। রায়দুর্লভ কিন্তু এখানে অল্প সময়ের জন্য এসে তার অভিব্যক্তি প্রকাশ করে যায়। অভিব্যক্তিটা কি? তার পথ কি হবে। কিন্তু সে আবার দুদিকে থাকে। সে বলে যখন কোনো বিপদ দেখবে তখন কিন্তু আমার আশা করো না। তো মিরন বলে যে আব্বা যদি নবাব হয় তো সিপাহসালার পথটা আপনারই। তখন বলে যে সেই কথাটি যেন ঠিক থাকে, কিন্তু আমাকে আবার যদি অবস্থা খারাপ দেখো আমাকে কিন্তু ডেকো না, আমাকে ডাকলে তখন আবার সমস্যা হবে। আর এখন আমি এসেছি অল্প সময়ের জন্য, নবাব কখন ডাকে, আর নবাবের গুপ্তচরেরা তো চারিদিকে উৎপেতে আছে, সেজন্য আমি একটু এসেছি। যাই হোক, রায়দুর্লভ এভাবে চলে যায়। চলে গেলে সেখানে প্রবেশ করে জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর প্রবেশ করলে তারা রায়দুর্লভকে নিয়েই কথা বলে। রায়দুর্লভ তখন যে এসেছিল তার অভিব্যক্তির কথা বলে গেছে। তখন মির্জাফর মানে বলে রায়দুর্লভের ক্ষমতার উপর নির্ভর করে তো আমরা নবাবকে সিংহাসনচ্যুত করতে পারবো না। আমরা নবাবের সাথে বিশ্বাসঘাতকতার যখন প্রয়োজন হবে সেজন্যই আমরা রায়দুর্লভকে হাতে রাখবো বা কাজে লাগাবো। সেই কথাটি শেষ হয়। শেষ হলে উমিচাঁদকে নিয়ে একটু কথা হয়, যে উমিচাঁদকে নিয়ে মির্জাফর বলে আরে বাপরে, একেবারে কালকে উঠে সাপের সাথে উমিচাঁদকে তুলনা করে। উমিচাঁদের প্রসঙ্গটা আসে। এই দৃশ্যে তোমরা দেখবে উমিচাঁদ কিন্তু থাকে না। এখানে উমিচাঁদকে ডাকা হয়নি, কারণ উমিচাঁদ কেন ডাকা হয়নি একটু পরে বলছি। তারপরে এই কথা বলতেই রবার্ট ক্লাইভ এবং ওয়াটস এরা কিন্তু নারীর ছদ্মবেশে, নারীর রূপ ধারণ করে এই ছদ্মবেশ নিয়ে এখানে প্রবেশ করেছে এই চুক্তিটা করার জন্য। তারপরে রবার্ট ক্লাইভকে এবার মানে রাজবল্লভ আর জগৎ শেঠ একটু টিচ করে, মানে একটু জানতে চায় যে তার শক্তিটা আসলে কতটুকু, সে নবাবের সাথে পেরে উঠবে কিনা। বাংলার নবাব যিনি এখনও পরাজয় স্বীকার করছেন, একটার পর একটা স্টেপ নিয়েই যাচ্ছেন, সিরাজউদ্দৌলা, তার সাথে আসলে সে কি পারবে, এই ক্ষমতাটাকে পরীক্ষা করার জন্য তারা কিন্তু নানা ধরনের কথা ক্লাইভকে বলছেন। আর ক্লাইভও কিন্তু ক্ষেপে যাচ্ছে এবং ক্লাইভ বলছে আপনারা, রবার্ট ক্লাইভের সাথে এখনও যুদ্ধ হয়নি, যুদ্ধ হলে এরপরে আপনারা এর ফল দেখতে পাবেন।
মানে ক্লাইভ তো আসলে গোছাচ্ছে, তারা ফরাসিকে তাড়িয়েছে, চন্দননগর দখল করেছে, এদিকে কলকাতা দখল করেছে, আলীনগরের সন্ধি করেও সেই সন্ধির চুক্তি মানছে না, নবাবের সাথে অধ্যতপনা করে এখন মির্জাফরকে বসাবে, সেজন্য তারা প্ল্যান করছে, বাঙালি উৎপীড়ন বাড়িয়ে দিয়েছে, নবাবকে খেপিয়ে তুলছে। এগুলো তো ক্লাইভ গুছিয়েই আছে, এই জন্যই তো ক্লাইভ এ কথা বলছে যে আমার সাথে যুদ্ধ হলে তখন আপনারা দেখবেন। কিন্তু এখানে আবার একটি কথা আছে, ক্লাইভ এ কথাটাও বলে যে আপনারা ইচ্ছা করলে আমার ক্ষতি করতে পারেন। যে দেশের রাজা, অমাত্য এবং মন্ত্রী পরিষদ যেটাই বলো না কেন, তারা যদি বিশ্বাসঘাতকতা করে, সেই নবাব কি কখনো টিকতে পারে? তা আপনারা তো সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করছেন বলেই তো সে টিকতে পারবে না। তাহলে আপনারা তো আমারও ক্ষতি করতে পারেন। দেখো, বিশ্বাসঘাতক কিন্তু বিশ্বাসঘাতকদের, একজন বিশ্বাসঘাতক আরেকজন বিশ্বাসঘাতককে কিন্তু কখনোই কি করতে পারে না, ট্রাস্ট করতে পারে না, বিশ্বাস করতে পারে না। এটা কিন্তু খুব স্বাভাবিক। তাই সে বলছে আপনারা ইচ্ছা করলে আমাদের ক্ষতি করতে পারেন, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, কিন্তু আপনাদের না। যাই হোক, তাদের সাথে এরকম রাজবল্লভ আর জগৎ শেঠের সাথে এরকম একটা বাকবিতণ্ডার পর্যায়ে মির্জাফর ঢুকে পড়ে। মির্জাফর বলে এসব কথা বলার জন্য কি আমরা এখানে হাজির হয়েছি? মির্জাফর তো চাচ্ছে টু দি পয়েন্ট এখানে কথা হোক। এর মুহূর্তে ক্লাইভ উমিচাঁদের প্রসঙ্গটা আবার তোলে যে উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক, আমাদের প্ল্যানের কথা সে নবাবকে জানিয়ে দিয়েছে, সেই জন্য সে দুটা দলিল করে নিয়ে এসেছে এবং মানে সেই দুটা দলিল জাল দলিল, এই জাল দলিলে আবার মানে সাইন করাবে উমিচাঁদকে, সে কথা সে এখানে ব্যক্ত করে। আরেকটি ব্যাপার, তাদের ইংরেজদের মধ্যেও ইউনিটির অভাব আছে। ইউনিটিটা অন্য কিছু না, মানে ক্লাইভকে ওয়াটসন কখনো মানে তারকে মেনে নেয় না এবং সেজন্য ওয়াটসন সাইন দেয়নি, সাইন দিয়েছে লুসিংটন, এবং সেই জাল সাইন দিয়ে সে এই চুক্তিটা করবে বলে ব্যক্ত করে এবং সব কিছু ঠিকঠাক। এখন কিন্তু মির্জাফর একটু বলে যে তাহলে মির্জাফর তো ভয় পাচ্ছে, তাড়াতাড়ি করছে, কারণ তার তো চারিদিকে সিরাজের গুপ্তচরেরা তাকে চোখে চোখে রাখছে, সেজন্য সে ভয় পাচ্ছে। সেজন্য সে বলছে একটু খসড়াটা দেখে নেই যে চুক্তিতে কি লেখা আছে। তখন বলে যে এই ড্রাফট তো আপনি আগেই দেখেছেন। তখন এখানে একটা টাকার কথা আসে, দেখা যায় যে সেখানে কোম্পানি পাবে 1 কোটি টাকা, তারপরে ক্লাইভ পাবে 10 লাখ টাকা, এরকম সবার একটা টাকার বন্টন নামা সেখানে আছে। এর মধ্যে রাজবল্লভ খুব চালাক, সে এই চুক্তির একটা অংশে দেখতে পায় যে, এবং বলেই ফেলে এই দলিল অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবেন, রাজ্য চালাবেন কোম্পানি। এটি দেখে ফেলে বলে ফেলে। তখন কিন্তু জগৎ শেঠ একটি উক্তি করে, উক্তিটি দেখো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো যে রবার্ট ক্লাইভ যুদ্ধ ঘোষণা করেছে বলেই তো তারা এই চুক্তিপত্র স্বাক্ষর করছে। তো সেই জন্যই তো মিরনের আবাসকে তারা বেছে নিয়েছে। এবং তোমরা দেখতে পেলে যে রাজবল্লভ কিন্তু সেই চুক্তিনামাটা দেখে ফেললো যে সেখানে কোম্পানি শাসনই করবে দেশটা, কিন্তু আসলে নামে মাত্র সিপাহসালার হবে মির্জাফর। সেজন্য জগৎ শেঠ একটা সুন্দর কথা বলে, কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দিবেন, এটা তো ভালো কথা নয়। হ্যাঁ, আপনারা ঠিক আছে, তখন কিন্তু বলে যে না, আমরা শুধু আমাদের ব্যবসাটার মানে কি করতে চাই, সিকিউর করতে চাই, এই প্রিভিলেজটুকু আমরা চাই, সেজন্যই কিন্তু আমরা প্রিভিলেজটা সিকিউর করতে চাই, সেজন্যই কিন্তু আমরা এটা করছি। আমরা কেন দেশ শাসন করব, আরে আপনারাই তো সব করবেন, এসব বলে ক্লাইভ কথা চালিয়ে যায়। মির্জাফর এর মধ্যে প্রবেশ করে। মির্জাফর চিন্তা করে যে মানে এই বাকবিতণ্ডার মধ্যে যে শুভ কাজে বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়, সেজন্য সে চুক্তিপত্র স্বাক্ষর করতে আসে। এবং সে আবার একটা কথাও বলে, এখানে কে কত টাকা পাবে। যেমন আমি আগেও বলেছি মনে হয় যে কোম্পানি, এখানে যে চুক্তিটা হয় এই চুক্তিটার কথা হয়তো বলিনি বা বলেও থাকতে পারি, সেটা কি যে 10 লাখ টাকা পাবে হচ্ছে ক্লাইভ, 1 কোটি টাকা পাবে কোম্পানি, এরকম সবার মধ্যে একটা বন্টন নামা হয় এবং সেটা স্বাক্ষরিত হয়। এবং ওই যে উমিচাঁদকে যে ঠকাবে, জাল দলিল করবে, সেটাও হয়তো বলেছি। এখন দেখো, মির্জাফর শুভ কাজে বিলম্ব করতে চাচ্ছেন না, কিন্তু আবার যখন সে চুক্তিনামাটাতে সাইন করতে যাচ্ছে তখন কিন্তু তার হাতটা কেঁপে উঠছে, বুকটা কেঁপে উঠছে, সে কিন্তু ভয় পাচ্ছে। সে কিন্তু বলছে সবাই মিলে আমরা বাংলাটাকে তো বিক্রি করে দিচ্ছি না, তার মনে কিন্তু একবার হলেও উদয় হয়েছে। তখন আবার ক্লাইভ বলছে আরে বাংলা আপনাদেরই থাকবে, আমরা নামে মাত্র, আপনারাই, নবাব আপনাকে মানে না, আপনাকে সম্মান দেয় না, সেজন্যই তো আপনারা নবাবকে সরাচ্ছেন, আমরাও চাচ্ছি। তখন কিন্তু ক্লাইভের মনটা আবার গলে, কি বলে, মির্জাফরের মনটা আবার গলে যায়, সে সাইন করে। ঠিক আছে, এবার ক্লাইভ যে কথাটা বলে
আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। সত্যিই তো এমন কিছু করেছে, বাংলাকে বিক্রি করে দিয়েছে একটি ছোট্ট কাগজের মধ্যে, যার মধ্যে 200 বছরের পরাধীনতার গ্লানি ছিল। আমরা সেই বাংলাকে মুক্ত করতে প্রায় 250 বছর অপেক্ষা করতে হয়েছে। ক্লাইভ তাই বলেছে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে বলে তারা যে ছদ্মবেশ ধারণ করে এসেছিল সেই ছদ্মবেশটা নিয়ে আবার তারা বেরিয়ে চলে যায়। এই মুহূর্তে নবাবের গুপ্তচর যে মোহনলাল সে কিন্তু প্রবেশ করে এই মিলনকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছিল, এবং তাকে শাসায় এখানে কি হচ্ছিল, এখানে কি কোনো ষড়যন্ত্র হচ্ছিল কিনা। তখন কি বলে, মিলন বলে না এখানে কেন ষড়যন্ত্র হবে, এখানে তো ষড়যন্ত্র হওয়ার কিছু না, আব্বার সাথে তো একটা মিটমাট হয়ে গেছে, আব্বা তাকে আবার সিপাহসালার বানিয়েছে যুদ্ধের, আপনি আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটা সেটা বলে। কিন্তু মোহনলাল বলছে আমার গুপ্তচর ভুল খবর দেয় না, আমি কিন্তু এটা জানি। তখন কিন্তু মিলন অন্য একটা পদ্ধতিতে যায়, এমন কিছু করে। সে কি করে, সে নর্তকীদের নিয়ে এমন একটা বিশ্রী ইঙ্গিত করে, এই ইঙ্গিতের মধ্য দিয়ে মোহনলাল এখান থেকে বিদায় নেয় এবং এই দৃশ্যের শেষ হয়। তো আমরা যেটুকু আমি সংক্ষিপ্ত করে বলবার চেষ্টা করেছি, যতটুকু ভাইটাল বিষয় আমি এখানে আলোচনা করেছি, কিন্তু একটি কথা তোমরা মনে রাখবে, এটি মানে দেখার সময় তোমরা বইটা খুলে বসো, কোন দৃশ্যে কি বলা হয়েছে সেটি, এবং আমার যে ইতিহাসের পরিক্রমা বলেছি